নিবন্ধন জটিলতায় বন্ধ হতে পারে প্রায় ৩,০০০ বেসরকারি হাসপাতাল। স্বাস্থ্য খাতের সমন্বয়হীনতার পুরো দায় মন্ত্রীর, মত ইনুর। টেস্ট কম হলেও কমেনি আক্রান্ত, আজও ৪২ মৃত্যু। দেশে অ্যান্টিজেন টেস্টের অনুমোদন, যে কোনো সময় প্লাজমা চিকিৎসার অনুমতি যুক্তরাষ্ট্রে। কমি ডিগ্রি ও মাস্টার্সের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত, বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম। সিদ্ধান্ত হয়নি পিইসি, জেএসসি ও এইচএসসি। চকরিয়ায় মা মেয়েকে নির্যাতনের ঘটনায় আদালতের স্বপ্রণোদিত মামলা, জামিন পেলেন দুজনই। ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন। সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে মামলার চার্জশিট, দুদকের জেল গেটে সাবরিনা ও আরিফকে জিজ্ঞাসাবাদ। অস্বাভাবিক জোয়ারে ভাসছে উপকূল, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, ভেসে গেছে ঘেরের মাছ, পানিবন্দী জীবনের নিম্নাঞ্চলের লাখ লাখ মানুষ। এবং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারী ট্যারেন্টের বিরুদ্ধে শুনানি শুরু। লক্ষ্য ছিল 3 মসজিদে হামলা, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বন্ধ হয়ে যেতে পারে দেশের প্রায় ৩,০০০ বেসরকারি হাসপাতাল। গতকাল রোববার পর্যন্ত সময় দেওয়ার পরও এসব হাসপাতাল নিবন্ধনের জন্য আবেদন করেনি। রোববার পর্যন্ত নবায়ন হয়েছে ৪,৫১৯টি লাইসেন্স। অপেক্ষমান আবেদনের সংখ্যা প্রায় ৭,৫০০। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে অপেক্ষমান তালিকাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। প্রতিবছর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিকের নিবন্ধন নবায়ন করার বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগই তা মানেননি। আবার নিবন্ধন না করেই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার অভিযোগও রয়েছে। ফলে বেসরকারি হাসপাতালগুলোর বড় একটি অংশ নিবন্ধন নবায়ন ও নিবন্ধন ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ২৬ জুলাই করোনা বিষয়ক টাস্ক ফোর্স গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৮ আগস্ট টাস্ক ফোর্সের দ্বিতীয় সভা শেষে জানানো হয়, ২৩ আগস্টের মধ্যে যে সমস্ত বেসরকারি হাসপাতাল নিবন্ধন নবায়ন করবে না, তাদের হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। সারা দেশে প্রায় ১৬,০০০ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক রয়েছে। রোববার পর্যন্ত আবেদন জমা পড়েছে ১২,২১২টি, নবায়ন হয়েছে ৪,৫১৯টি। আর নিবন্ধন নবায়নের জন্য আবেদন করেননি প্রায় ৩,০০০ বেসরকারি হাসপাতাল। যে ডেটটা পেরিয়ে গেল, মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, আমাদের সাথে আমার কথা হবে। কথা হলে পরে আমি এটার দিক নির্দেশনা পেলে আপনাদের জানিয়ে দেবো। তবে একটা শক্ত সিদ্ধান্ত তো অবশ্যই আমাদেরকে যেতে হবে যে কিভাবে আমরা এটাকে, নাহলে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। তাহলে তো সব একই রকম হয়ে গেল, তাই না? যারা একেবারেই কিছু করে নেই তাদেরকে তো ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না। অধিদপ্তরের হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশিরভাগ হাসপাতাল প্রয়োজনীয় কাগজপত্র আপডেট না থাকায় তাদের নিবন্ধন নবায়ন করতে চায় না। এদিকে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, অপেক্ষমান তালিকা নিবন্ধন নবায়নের জন্য আরো কিছুদিন সময় প্রয়োজন। অনেকে ইচ্ছা করছে না যে আমরা করব না, হয়তো অনেকে দেখা যাচ্ছে যে নিবন্ধন যে প্রক্রিয়াটা কিছুটা তাদের পক্ষে পালন করা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে। যারা অ্যাপ্লাই করে নাই তাদের ব্যাপারে অ্যাপ্লাই না করলে তার গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত, যেটা ভালো মনে করে তাই করবে, ওখানে আমাদের কোনো ওপিনিয়ন নেই। করোনা চিকিৎসায় যুক্ত রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলে দেখা যায়, নবায়ন ছাড়াই প্রায় ৬ বছর ধরে হাসপাতালটি কার্যক্রম চালিয়ে আসছিল। এরপরেই নড়েচড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা মোকাবেলা ও সাধারণ চিকিৎসা সেবায় স্বাস্থ্য মন্ত্রণালয় মানুষের আস্থা অর্জন করতে পারেনি, এমন অভিমত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর। তার অভিযোগ, একদিকে গা ছাড়া ভাব, অন্যদিকে সমন্বয়হীনতার দায় মন্ত্রী এড়াতে পারেন না। আর উত্তরণের পথ হিসেবে ইনু বলেছেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করে নেতৃত্বের দক্ষতা ফেরাতে হবে, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরবে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ।
করোনাকালে স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতা ও সমন্বয়হীনতা নিয়ে গণমানুষ থেকে গণমাধ্যম এমনকি জাতীয় সংসদেও আলোচনার সমালোচনা হয়েছে। N95 মাস্ক কেলেঙ্কারি থেকে মিঠু সিন্ডিকেট নিয়ে সমালোচনা ছিল মানুষের মুখে মুখে। বিশ্লেষকরা মনে করেন হাসপাতালগুলোতে সাধারণ চিকিৎসা সেবা ভেঙে পড়ার বিষয়টি স্বাস্থ্য ব্যবস্থার উপর মানুষের ভরসা কমিয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি বলছেন, মন্ত্রণালয়ের ভূমিকার জন্যই স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে মানুষ। অধ্যাপক আব্দুল্লাহ সহ সব বিশেষজ্ঞদের মতামতের কোনো তোয়াক্কা স্বাস্থ্য মন্ত্রণালয় করছে না। বিশেষজ্ঞরা বলছেন করোনা এখনো নিয়ন্ত্রণে নেই, আর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মন্ত্রী বলছেন করোনা নিয়ন্ত্রণে আছে এবং করোনা বিদায়ের অপেক্ষায় আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাবসাব হচ্ছে দায়িত্বহীন গা ছাড়া ভাব। এটা দুঃখজনক। জনগণের কোনো আস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য বিবৃতি একদিকে লোক হাসাচ্ছে, আরেকদিকে খোদ সরকারের স্বাস্থ্য খারাপ করে দিচ্ছে। সংকট উত্তরণে করণীয় সম্পর্কেও পরামর্শ দিয়েছেন হাসানুল হক ইনু। এই পরিস্থিতি এখনো মোকাবেলা করা সম্ভব। একটা হচ্ছে যে সমন্বয়হীনতা, অদক্ষতা এবং বিশেষজ্ঞদের মতামতের তোয়াক্কা না করা, এই তিনটের সংশোধন করতে হবে। জনগণের আস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রমের উপরে ফিরিয়ে আনতে হবে। ভ্যাকসিন পরীক্ষা গবেষণার সঙ্গে বাংলাদেশকে যুক্ত না করার সিদ্ধান্তটা বা গড়িমসি করাটা হচ্ছে ভুল কাজ। ভ্যাকসিন পাওয়ার যে দৌড় প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় থাকতে হলে আমাদের ভ্যাকসিন গবেষণা এবং ভ্যাকসিন ট্রায়াল পরীক্ষার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে দেওয়া উচিত। চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা ফেরানো এবং করোনা মোকাবেলায় কাঠামোর ভেতরের দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার পরামর্শও দিয়েছেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় এই দুর্নীতি, অদক্ষতা, সমন্বয়হীনতা তিন অভিশাপ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বের করে আনতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। 24 ঘন্টায় 2485 জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন 42 জন। এ নিয়ে দেশে 2,97,093 জনের করোনার শনাক্ত হয়েছে। দেশে করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 3,983 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতির বিভিন্ন তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ 31 জন ও নারী 11 জন। আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,748 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,82,875 জন। দেশে টেস্টের সংখ্যা বেশি হলে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে যায়, আর টেস্টের সংখ্যা কম হলে কমে যায় শনাক্ত। করোনা রোগীর সংখ্যা নিম্নমুখী হলেও শনাক্তের হার কমছে না। আর বিশেষজ্ঞরা বলছেন, যতদিন পর্যন্ত শনাক্তের হার 5% নিচে না আসবে ততদিন পর্যন্ত ভালো অবস্থা বলা যাবে না। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে জনগণ ঢিলেঢালা ভাব দেখালে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না বলেও মত দেন বিশেষজ্ঞরা। হাসান পারভেজের আরেকটি প্রতিবেদন। দেশের মানুষ 5 মাসের বেশি সময় ধরে করোনা যুদ্ধে। শুরুতে করোনা সংক্রমণ ঠেকাতে অন্যান্য দেশের মতো লকডাউন, সাধারণ ছুটি ও জনচলাচলের দূরত্ব সহ নানা পদ্ধতি অবলম্বন করা হয়। কিন্তু জীবিকার তাগিদে অর্থনীতিকে সচল করতে সরকার ধাপে ধাপে জনজীবন নিয়ে এসেছে স্বাভাবিক পর্যায়ে। করোনা শনাক্ত বিবেচনায় বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলেছে। বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়ে এখন 16 থেকে 15-তে উন্নীত হয়েছে। শনাক্তের সংখ্যায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। সারা দেশব্যাপী সংক্রমণ ছড়াচ্ছে এবং সংক্রমণ ঘটছে। এই অবস্থায় সরকারের কৌশলটা কি হওয়া উচিত, সেটা কিন্তু ঠিক করে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হবে। গেল এক সপ্তাহে বাংলাদেশে করোনার পরিসংখ্যান থেকে দেখা যায়, টেস্টের সংখ্যা বাড়লে শনাক্তের সংখ্যা বেড়ে যায়, একই সঙ্গে শনাক্তের হারও বেড়ে যায়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের শুরু থেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা টেস্টের ওপর জোর দেন। বর্তমানে 91টি ল্যাব থেকে করোনা টেস্ট হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত একদিনে 20,000 টেস্ট করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, টেস্টের সংখ্যা বেশি না হওয়ায় বোঝা যাচ্ছে না দেশে করোনার আসল চিত্র। টেস্ট বেশি হচ্ছে না এবং পেরিফেরাল স্যাম্পল প্রপোর্শনেটলি কালেকশন হচ্ছে না।
প্রত্যেকটা উপজেলা থেকে একটা মিনিমাম একটা নাম্বার অফ স্যাম্পল কালেকশন করা উচিত। এই সংক্রমণের গতিটাকে নিম্নমুখী করতে হবে। নিম্নমুখী করে অন্তত 5-এর নিচে নামিয়ে আসলে আমরা বলতে পারবো যে আমরা সংক্রমণটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু এইভাবে থাকাটা কিন্তু বিপজ্জনক। জনস্বাস্থ্যবিদরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে না চললে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। যতদিন পর্যন্ত জনগণ স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানবে না, যতদিন পর্যন্ত যারা মানছে না তাদেরকে সরকার সঠিকভাবে আইন প্রয়োগের মাধ্যমে কঠোরভাবে মানাবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের সংক্রমণ থাকবে এবং এটা দীর্ঘায়িত হবে। স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে ন্যূনতম মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এদিকে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ গেল 24 ঘন্টায় কিছুটা কমেছে। একদিনে আক্রান্ত হয়েছে 2,06,000-এর বেশি মানুষ, প্রাণহানি হয়েছে 4,000-এর বেশি। পূর্বদিনের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতেও। বর্তমান পরিস্থিতিতে করোনা চিকিৎসার জন্য প্লাজমা চিকিৎসার অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। গুরুতর রোগীদের ক্ষেত্রে ট্রায়ালে থাকা ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে চীন। অন্যদিকে করোনা ভাইরাসের চেয়ে স্কুলে না যাওয়াটা এই শিশুদের জন্য বেশি ক্ষতিকর বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধান চিকিৎসক কর্মকর্তারা। কওমি মাদ্রাসা ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ে সব পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। তবে স্কুল কলেজ খুলে দেয়া বা পিইসি, জেএসসি এবং এইচএসসির পরীক্ষার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার সচিবালয়ে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকে এছাড়াও হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সংশোধিত আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সেখানে অপরাধের জন্য সর্বোচ্চ 5 বছর জেল ও 5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। মূলধন বাড়িয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সংশোধিত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহকে অধিক গুরুত্ব দিয়ে জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি 2020-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। আজকে একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো কওমি মাদ্রাসারা তারা আপিল করেছিল যে তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়, তো সেটা গভর্নমেন্ট এগ্রি করে দিয়েছে। এইচএসসি বা অন্য পরীক্ষা মাদ্রাসা সেটা শিক্ষা মন্ত্রণালয় তারা আলোচনা করতেছে, তারা একটা দেখে তারপরে তবে স্কুল কলেজ এখন খোলার মতন অবস্থায় আসতে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। তো পরীক্ষার বিষয়টা ওনারা স্ট্রংলি চিন্তা ভাবনা করতেছেন যে কিভাবে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক শিক্ষা সচিব নুরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন, কওমির সব পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার, তবে বর্তমান করোনা বাস্তবতায় এইচএসসি সহ অন্য পরীক্ষার বিষয়ে আপনার অভিমত কি? আমি মনে করি সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই মাদ্রাসার টিচার স্টুডেন্ট রেশিও হচ্ছে ফেভারেবল, অর্থাৎ অনেক শিক্ষালয় অনুযায়ী মাদ্রাসা অনুযায়ী শিক্ষার্থী কম, সুতরাং এটা সোজা। এর ফলে জনগণের ভিতরে, অভিভাবকদের ভিতরে একটা আস্থা সৃষ্টি হবে, একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হবে, যার জন্য এসএসসি এইচএসসি পরীক্ষা নেওয়া সহজ হবে। আমরা জানি সবকিছুতে আসলে সমালোচনা করে সরকারের, অনেক সময় করার একটা টেন্ডেন্সি আছে, কালচারের একটা বিষয় আছে, কিন্তু যখন এই পরীক্ষাটা হবে তখন মানুষের সাহস পাবে, সরকার আর সমালোচনার মুখে পড়বে না, সরকারও সাহস পাবে। সুতরাং এসএসসি এইচএসসি পরীক্ষার ডেট তখন দিয়ে দেবে। আমার বিশ্বাস, শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণ। নজরুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভি রহমান ছিলেন রাজপথের সৈনিক। তার মতো একজন নিবেদিত প্রাণ নেতার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইভি রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে কথা বলেন তিনি। প্রত্যেক আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে থাকতেন উনি, একদম মানুষের সাথে, এবং মিটিংয়ে সবসময় মাঠে আমাদের কর্মীদের সাথেই বসতেন। কোনো অহমিকা ছিল না, এই ছিল না। কিন্তু এত সুন্দর একটা মানুষের এরকম বিভৎস মৃত্যু, যেটা সহ্য করা যায় না। মহিলা আওয়ামী লীগেরও নেতা ছিলেন এবং আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের স্ত্রী। তো ছাত্র জীবন থেকে উনি রাজনীতির সাথে জড়িত, আমরা একসাথে অনেক রাজনীতি করেছি। তিনি খুব আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় সিএমএইচে এবং 24 তারিখে তাকে মৃত্যু ডিক্লেয়ার করে। তো আজকে তার মৃত্যু দিবস আমরা পালন করি। তো আমি
এই সবার শুরুতেই তার প্রতি। আইফি রহমানের 16তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন পুত্র নাজমুল হাসান পাপন। এ সময় তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। গণমাধ্যমে পাঠানো বক্তব্যে বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ 6 আসনের সংসদ সদস্য পাপন অভিযোগ করেন, তৎকালীন বিএনপি সরকারের নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে 16 বছর পরও একে ঘিরে মিথ্যাচার অব্যাহত থাকায় হতাশা ব্যক্ত করেছেন তিনি। বিএনপি নেতারা 21 আগস্ট হামলার দায়ভার স্বীকার করতে না পারলেও অন্তত মিথ্যাচার বন্ধ করবেন এমন আশাও ব্যক্ত করেন তিনি। এটা ক্লিয়ার যে এটা রাষ্ট্রীয় সম্পূর্ণ মদতে। আমার ধারণা যে কোনো বিবেকবান মানুষ হয় এটাকে কন্ডেম করবে, আর নাহলে চুপ থাকবে। ঠিক আছে, যদি আমি কিছু বলতে না পারি অন্তত চুপ থাকি। কিন্তু এখনও আপনি যদি এই টিভিতে টকশোগুলোতে দেখেন, এই দিনগুলো আসলে 21 আগস্ট আসলে কিছু লোক এই যে মিথ্যাচার করে বেড়ায়, এইটা কি সহ্য হয় এখনো? কক্সবাজারের চকরিয়ায় নির্যাতনের শিকার মা ও 2 মেয়েকে গরু চুরির মামলায় জামিন দিয়েছেন আদালত। সোমবার সকালে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব এই আদেশ দেন। এর আগে শুক্রবার দড়ি বেঁধে প্রায় 7 কিলোমিটার রাস্তা ঘোরানোর পর গরু চুরির মামলা করা হয় মা, 2 মেয়ে ও 1 ছেলে সহ 5 জনের বিরুদ্ধে। পরে আদালত তাদের জেল হাজতে পাঠান। সোমবার 5 জনের জামিন আবেদন করা হলেও 2 জনের আবেদন নামঞ্জুর করেন আদালত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের পর ওই ঘটনায় সোমবার স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেন চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারকে 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। একই ঘটনায় কক্সবাজার জেলার প্রশাসক ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত কারা ডিআইজি প্রিজন পার্থ গোপাল বর্ণিকের বিরুদ্ধে মামলার চার্জশিট দিয়েছে দুদক। সোমবার দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন সংশ্লিষ্ট আদালতে এই চার্জশিট দাখিল করেন বলে জানান দুদক সচিব দিলওয়ার বক্ত। এদিকে প্রতারণার মামলায় অভিযুক্ত জেকেজি চেয়ারম্যান ডক্টর সাবরিনা ও তার স্বামী আরিফকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। 2019 সালের 28 জুলাই রাজধানীর ধানমন্ডিতে ডিআইজি প্রিজনের বাসা থেকে অবৈধ 80 লাখ টাকা উদ্ধার করে দুর্নীতি দমন কমিশনের অভিযানী দল। আটকের পর পার্থ বণিকের দাবি ছিল উদ্ধারকৃত টাকার উৎস বৈধ। দুদক পরিচালক মোহাম্মদ ইউসুফ জানিয়েছিলেন তার বিরুদ্ধে সিলেট ও চট্টগ্রাম কারাগারের নানান অনিয়মের অভিযোগ রয়েছে। দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি পার্থ গোপাল বণিক নিজ ক্ষমতার অপব্যবহার করে 80 লাখ টাকা অবৈধভাবে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ বাসায় লুকিয়ে রাখে। হানিফ এন্টারপ্রাইজের মালিকের সম্পদ অনুসন্ধানের বিষয়ে কথা বলেন দুদক সচিব। কর্মরত থাকাকালীন সময় সরকারি ক্ষমতা ব্যবহার করে ঘুষ দুর্নীতির মাধ্যমে এই 80 লক্ষ টাকা অর্জন করেছেন কোনো অ্যাকাউন্টে না রেখে পাচারের উদ্দেশ্যে তার নিজ ঘরেই হেফাজতে রেখেছিলেন। এদিকে নমুনা নিয়ে প্রতারণার অভিযোগে অভিযুক্ত জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফকে কেন্দ্রীয় কারাগারে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছিল শীতলক্ষ্যায়। আদালতে 3 আসামির এমন জবানবন্দি দেওয়ার 14 দিন পর সেই জিসামণি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছে। রোববার পুলিশের সহায়তায় বন্দরের নবীগঞ্জ থেকে জিসামণিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে তার বাবা মা। এই ঘটনা নারায়ণগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশের সহায়তায় জিসামণিকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার 3 আসামিরা কেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সেটাও পুনর্তদন্ত করা হবে। আমি একটা মা, আমি যে অশান্তি বুক করছি, আমি চাই না এই 3টা ফ্যামিলি আমার মতন এই অশান্তিটা বুক করুক। তিনজনরা যেন ওরা যেন কোনো মামলা যেন না থাকে, আমি এই ব্যবস্থা করব। ওরাও বাসে, আমিও বাসে। আব্দুল্লাহ, রকিব, খলিল তারা স্বীকার করেছে যে তারা এই মেয়েটিকে হত্যা করেছে
দর্শনের পর ওই নদীতে ফেলে দিয়েছে। আসলে প্রকৃত কি ঘটনা আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে। দর্শক, সন্ধ্যা সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। র্যাপিড টেস্টের অনুমোদন এখনই নয়, তবে সীমিত আকারে সরকারি হাসপাতাল ও ল্যাবগুলোতে অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার দুপুরে সচিবালয়ে ওয়ালটনের সহযোগিতায় তাইওয়ানের দেওয়া সুরক্ষা সরঞ্জাম গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, করোনা র্যাপিড টেস্ট করার কোনো সিদ্ধান্ত নেই, তবে এখন থেকে করোনা অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোনো অ্যান্টিবডি টেস্ট করা হবে না বলেও জানান তিনি। এবার দেশের বন্যা পরিস্থিতির খবর। অস্বাভাবিক জোয়ারের পানিতে ভাসছে দেশের উপকূলীয় অঞ্চল। বরগুনায় জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছ। পানিবন্দী নির্মাঞ্চলের লাখ লাখ মানুষ। ভোলায় মেঘনা নদীর শহর রক্ষা বাঁধ 4 দিনেও মেরামত করা হয়নি। জোয়ারের পানির তোড়ে শহর রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে অনেক গ্রাম। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ অন্য উপকূলীয় জেলারও একই অবস্থা। আবহাওয়াবিদরা বলেছেন, এ অবস্থা থাকবে আরও বেশ কয়েকদিন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলার দ্বীপচর, মাঝের চর। গেল কয়েকদিনের অস্বাভাবিক জোয়ার ও টানা বৃষ্টিতে এই চরের মানুষের ভোগান্তির শেষ নেই। বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে ফসলি জমি। অধিকাংশ এলাকায় পানি ঢুকে চলাচল বন্ধ হয়ে গেছে। টোটাল চর তলাই গেছে, হাজার হাজার গেরের মাছ পোনা চলে গেছে। শুধু মাঝের চরই নয়, বরগুনার 6 উপজেলার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 78টি গ্রাম। প্রতিদিনই 2 বার জোয়ারের পানিতে ডুবছে এসব গ্রাম। বেড়িবাঁধ ছুটিয়া এই যে জমিতে রোয়া ভরা ধান ফান আছে সবগুলো নষ্ট হয়ে যাইতেছে। আমাকেও কোনো ত্রাণের দরকার না, আমাকে শুধু বেড়িবাঁধ দিলে আমরা সবাই ভালো থাকতে পারি। পানি উন্নয়ন বোর্ড বলছে, টানা বর্ষণ ও জোয়ারে বরগুনায় 9 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধ নির্মাণে উদ্যোগ নেয়ার আশ্বাসও তাদের। কাঁচা বাঁধগুলা মেরামত করা এবং একটি বৃহৎ প্রকল্পের মাধ্যমে এই বাঁধগুলাকে সাস্টেনেবল করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। একই চিত্র ভোলায়। জোয়ারের পানির তোড়ে গেল বৃহস্পতিবার পূর্ব ইলিশা এলাকায় মেঘনার তীরে শহর রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে প্লাবিত হয় অন্তত 12 গ্রাম। জোয়ারের পানিতে ভাসছে চট্টগ্রামের আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকা সহ বেশ কিছু এলাকাও। এই অবস্থা 2-3 দিন থাকবে, তারপর আস্তে আস্তে লঘুচাপের মাত্রাটা কমে যাবে। তবে একটা জিনিস সত্য, এটা কিন্তু কোনো সাইক্লোন ফর্ম করতে যাচ্ছে না। এই অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। চট্টগ্রামের বাঁশখালীর মুক্তিযোদ্ধা ডক্টর আলী আশরাফের মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে হামলা করেছে স্থানীয় সংসদ সদস্যের সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের 5টি সংগঠন অংশ নেয়। এ সময় বাঁশখালীর পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীর নেতৃত্বে 30 থেকে 35 জনের একটি গ্রুপ মুক্তিযোদ্ধাদের ওপর লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। এ ঘটনায় পুলিশ 3 জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গেল 27 জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার ছাড়াই মুক্তিযোদ্ধা ডক্টর আলী আশরাফের দাফন সম্পন্ন হয়। জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীরা। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে রাজধানীর মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নেন তারা। বেতন বৈষম্য নিরসন ও চাকরি জাতীয়করণ সহ 3 দফা দাবিতে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। স্লোগানে জানান দেন তাদের দাবি। এ সময় অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক হয় আন্দোলনের প্রতিনিধিদের। অধিদপ্তর দাবি মানার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করেন তারা। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি 7 সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে আবারও আন্দোলন করার কথা জানিয়েছে।
সময় হলো আরেকটি বিরতি। আরো সংবাদ দিয়ে ফিরছি বিরতির পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মামলায় অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গবাদী ব্রেনেট ট্যারেন্টের সাজা ঘোষণার শুনানি শুরু হয়েছে। দুটি মসজিদে হামলা চালিয়ে বাংলাদেশি সহ 51 জনকে হত্যা করলেও তৃতীয় আরেকটি মসজিদেও হামলা চালানোর পরিকল্পনা ছিল তার। কয়েক বছরের নিখুঁত পরিকল্পনার পর তাণ্ডব চালায় মর্মান্তিক এই হামলাকারী। এই ঘটনায় যাবজ্জীবন জেল হতে পারে তার। হামলার শিকার হয়ে বেঁচে যাওয়াদের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রথম দিনের শুনানি শুরু হলে ধিক্কার দিতে থাকেন খুনি ট্যারেন্টকে। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সভানেত্রীর পদ ছাড়ছেন সোনিয়া গান্ধী। আর নতুন সভাপতি খুঁজতে আজ দুপুরে জরুরি বৈঠকে বসেছিল দলটির ওয়ার্কিং কমিটির সদস্যরা। সোনিয়া গান্ধী দলের অন্তর্বর্তী সভানেত্রী পদ থেকে অব্যাহতি চাওয়ার পর সোমবার এই জরুরি বৈঠক ডাকা হয়। ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জানিয়ে দেন, সোনিয়ার নেতৃত্বের প্রতি দলের পূর্ণ আস্থা রয়েছে। একই কথা বলেন কে অ্যান্টনিও। কিন্তু প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এদিন নেতৃত্ব পরিবর্তন চেয়ে মা সোনিয়াকে লেখা চিঠিতে নেতাদের প্রতি বিষোদগার করে অভিযোগ তোলেন। এমনকি তাদের অনেকের সঙ্গে বিজেপির যোগসাজশ আছে বলেও অভিযোগ তোলেন তিনি। এই সময় দলের অনেকেই রাহুলের এই মন্তব্যের প্রতিবাদ করেন। সম্প্রতি দলের নেতৃত্ব পরিবর্তন চেয়ে 23 জন নেতা চিঠি লেখার পরেই সোনিয়া দলের অন্তর্বর্তী সভানেত্রী থাকতে অনীহার কথা জানান। নির্বাচনমুখী এখন দেশের ফুটবল, সেদিকেই ব্যস্ততা সংগঠকদের। তবে ফুটবলারদের চাওয়া মাঠের বাইরে যাই হোক না কেন দ্রুত মাঠে ফিরুক ফুটবল। আর লিগের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই ক্লাবগুলোর সাথে বৈঠক করেছে ফেডারেশন। মঙ্গলবার ফুটবলারদের সাথে বসার কথা আছে বাফুফের। সে বৈঠকে লিগ শুরু করতে ফেডারেশনের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরবেন ফুটবলাররা। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। করোনায় গেল মৌসুম হয়েছে বাতিল, আর কোভিড বাস্তবতায় এর মধ্যে বন্ধ হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের সব ম্যাচ। ফেডারেশনে এখন নির্বাচনী ব্যস্ততা। এর মধ্যেও লিগের ভবিষ্যৎ নিয়ে এক দফায় ক্লাবগুলোর সাথে বৈঠক করেছে ফেডারেশন। এবার ফুটবলারদের সাথে বৈঠকে বসবে বাফুফে। ফুটবলারদের সাথে কথা বলে জানা গেছে, মাঠের বাইরে যে পরিস্থিতি কিংবা বাস্তবতা হোক না কেন, তাদের বক্তব্য থাকবে দ্রুতই শুরু হোক মাঠের খেলা, ঘোষণা আসুক নতুন মৌসুমের। সেই সাথে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পক্ষেও মত তাদের। আমাদের অ্যাপ্রোচটা থাকবে যে আমাদের লিগটা যেন এই বছরই শুরু হয়ে যায়। লিগটা শুরু হয়ে গেলে আমাদের প্লেয়ারদের জন্য ভালো হবে। আর এই ফ্রেন্ডলি ম্যাচটা যদি নভেম্বর বা ডিসেম্বরের দিকে নিতে পারে, যতটুকু আমি জানি, এখন ওইটা হলে আমাদের প্লেয়ারদের জন্য খুবই ভালো হবে। আমরা তো অনেকদিন ধরে খেলার বাইরে, তো আমরা সব প্লেয়ারও চাচ্ছি যে লিগটা শুরু হোক। তো আমরাও অনেকদিন ম্যাচ খেলতেছি না, তো এটাও আমাদের ন্যাশনাল প্রভাব পড়বে। বাফুফের সাথে বৈঠকে ফুটবলার এবং ক্লাব উভয়ই যাতে লাভবান হয় সেদিকে নজর রাখতেও বাফুফেকে প্রস্তাব দেবেন ফুটবলাররা। আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, আবার ক্লাবও যেন কোনো ব্যাপারে ক্লাবেরও যেন কোনো খারাপ প্রভাব না আসে, প্রভাব না পড়ে, একটা ক্লাবের কোনো প্রেসার ক্রিয়েট না হয়, যেন এভাবে দেখে একটু সুন্দর হবে সলিউশন। করোনার কারণে গেল মার্চে অসমাপ্ত অবস্থায় খেলা বন্ধ হয়। পরবর্তীতে মৌসুম বাতিল ঘোষণা করে ফেডারেশন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।